বর্তমান সমাজের একাংশ নাগরিকদের অপরাধমূলক কার্যকলাপের পাশাপাশি চারিত্রিক এবং সামাজিক অধঃপতন দেশের সুস্থ সবল ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলতে পারে বলে মনে করছেন সচেতন মহল। আজকের যুবদের একটা বিশাল অংশ নেশায় আসক্ত হয়ে শুধু নিজের জীবনই নয়, দেশের ভবিষ্যৎও ঝুঁকির মুখে ফেলছে। পাশাপাশি একাংশের পাশবিক আচরণ ভয়ানক রূপ নিচ্ছে। তাই পরিবার থেকে রাষ্ট্র এই নিয়ে উদ্বিগ্ন। সবাই কে নেবে দায়িত্ব? কার হাতে আছে ভালো থাকার চাবিকাঠি? তবে এই অধঃপতন থেকে সন্তানদের বাঁচাতে পরিবারের দায়িত্বশীল সদস্যদের বিরাট ভূমিকা রয়েছে। আর একজন আদর্শ মাই পারেন সন্তানদের সুপ্ত মনোবৃত্তির বিকাশ ঘটিয়ে একটি কলহমুক্ত পরিবার, একটি অপরাধহীন সমাজ এবং দুর্নীতিমুক্ত আদর্শ জাতি উপহার দিতে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাই শুধু পুরুষই নয়, সুস্থ সমাজ গঠনে নারীদের, বিশেষ করে মায়েদের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। পারিবারিক জীবনে বাবা মায়ের দায়িত্ব দ্বৈত হলেও শিশুর চরিত্র গঠনে মায়ের ভূমিকা অনস্বীকার্য। তাই প্রশ্ন জাগে, সুস্থ সমাজ গঠনে আজকের মায়েরা কতটা সদার্থক ভূমিকা নিচ্ছে? নেশামুক্ত সমাজ গঠনে রাজ্যের মায়েরা কি ভূমিকা পালন করছে? শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের মতো ঘটনাগুলোর প্রতিরোধে সন্তানদের কি পাঠ দিচ্ছে মায়েরা? একদিকে অবৈধ সম্পর্কের জেরে নানান অপরাধমূলক ঘটনা ঘটছে, আর অন্যদিকে অপ্রাপ্ত বয়সে বিয়ে করে নেবার প্রবণতা বাড়ছে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি সন্তানের সঠিক চারিত্রিক গঠনে কতটা জোর দিচ্ছে পরিবার? সুস্থ সমাজ আমাদের সবার চাহিদা, কিন্তু সুস্থ সমাজ গঠনে আমরা সবাই কতটা নিজেদের দায়িত্ব পালন করছি? চলুন আজ সমাজের এই দিকটা একটু গভীরে গিয়ে আলোচনা করা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সুস্থ সমাজ গঠনে মায়েদের ভূমিকা নিয়ে একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ মায়া মুখার্জি, নমস্কার, এবং বিশিষ্ট সমাজকর্মী তথা রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। মায়া ম্যাডাম, প্রথমে আপনার কাছে আসি। সুস্থ সমাজ বলতে আমরা কি বুঝি, আর আমাদের সমাজে এমন কি কি ব্যাধি আছে যেগুলো আমরা চাইলেই নির্মূল করতে পারি? আপনি যে প্রথম প্রশ্নটা করেছেন, সুস্থ সমাজ বলতে আমরা কি বুঝি, এটা বলতে আমরা সাধারণত নরমালি যেটা বুঝি যে খুব শান্তি শৃঙ্খলা এবং শান্তিপূর্ণভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আমরা সংসারে মানে দিন যাপন করব, আমাদের কোনো অসুবিধা হবে না, বা এই যে নানা ধরনের নৈতিক অনাচার ব্যভিচার সমাজে ভরে যাচ্ছে, শুধু সমাজে বলবো কেন, পরিবারের মধ্যেও নানা রকম অনৈতিকতা, ব্যভিচার, নানা রকম অত্যাচার, নির্যাতন, এই সমস্তগুলো কোনো কিছুই থাকবে না। বা এখন অল্প বয়স্ক যুব সমাজ, তারা বিভিন্ন রকমের নেশাগ্রস্ততার চলে যাচ্ছে, এগুলো কিছু থাকবে না। সবকিছুর বাইরে একটা সুন্দর অনাবিল আনন্দে শান্তিতে আমরা পরিবারে আছি। বাড়ির থেকে বেরোচ্ছি যখন, তখনও রাস্তাঘাটে, আশেপাশে, ক্লাবে, সব জায়গাতেই দেখছি আমরা খুব মান্যতা সহকারে একজন, আমরা যেমন ছোট বড়রা ছোটদেরকে ভালোবাসছে, ছোটরাও বড়দেরকে মান্যতা করছে, সম্মান করছে, এটাকেই আমরা সুস্থ স্বাভাবিক সমাজ বলি। এবং সবাই একটা ক্রিয়া মানে একটা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত আছে, সৃষ্টিশীল মানসিকতা আছে সবার। সবাই যে, আমি বলছি না যে সবাই শিল্পী হবে, বুদ্ধিজীবী হবে, এমন না, কিন্তু শিল্পী বুদ্ধিজীবী না হলেও সৃষ্টিশীল হওয়া যায়। আমি সমাজের কোনো ভালো কাজে অংশগ্রহণ করতে পারছি না, কিন্তু কেউ অংশগ্রহণ করেছে, তাকে যদি আমি অনুপ্রেরণা দিই, উৎসাহিত করি, তাহলে এটাও আমার সৃষ্টিশীল কাজ, কারণ সে সমাজে আরো 10টা ভালো কাজ করতে অনুপ্রাণিত হবে। কিন্তু এখন আমাদের সমাজ ব্যবস্থাটা কেমন হয়ে গেছে দেখবেন, যে কেউ ভালো কাজ করছে, তো আমি করছি না কিন্তু ভালো কাজটা, কিন্তু আমি উৎসাহও দিচ্ছি না, আমি এমন কিছু কথা বলছি যে যে কাজটা করছে সে অনুৎসাহিত হয়ে যাচ্ছে, সে কাজটার দিকে এগোতে পারছে না। ওকে, আর আমরা এই যে ব্যাধিগুলো বলি, আমাদের সামাজিক ব্যাধিগুলো, এখানে অনেকগুলো ব্যাধি আছে। এখন কথা হচ্ছে যে যখনই আমরা সমাজের কোনো সমস্যা নিয়ে কথা বলি,
তখন বরাবরই আমরা কিন্তু দায়ভারটা অন্যের কাঁধে তুলে দিই। সেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আমি বাড়ি থেকে বেরিয়ে পাড়ার উপর তুলে দিলাম, অন্য পাশের বাড়ির উপর তুলে দিচ্ছি, বা ক্লাবের উপর তুলে দিচ্ছি, বা রাষ্ট্রের উপর তুলে দিচ্ছি, সরকারের উপর তুলে দিচ্ছি। এখন কি ব্যাধি আছে যেগুলো আমরা নিজেরা ইচ্ছে করলে বা চাইলে আমরা নির্মূল করতে পারি? প্রথম কথা যেটা আমি পরিবার থেকেই শুরু করি। পরিবারে দেখবেন এখন ছেলে মেয়েদের মধ্যে মান্যতা ব্যাপারটা অনেকটাই উঠে গেছে। আর আমরা সব সময় বলি ছেলে মেয়েদের সঙ্গে ফ্রেন্ডলি আচরণ করো, ফ্রেন্ডলি আচরণ করো, আমরা অলওয়েজ এই কথাগুলো বলি। কিন্তু আমার মনে হয় ছেলে মেয়েদের সঙ্গে ফ্রেন্ডলি আচরণ করব, কিন্তু আমি মা বা আমি বাবা বা আমি ওর পিসি কাকি জেঠি যেই হোক, মাতৃস্থানীয় বা পিতৃস্থানীয়, যে এই জিনিসটাও ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে যে আমি কিন্তু তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মতো না, ঠিক না? আমার যে ওয়েটেজটা, সেই ওয়েটেজটাও আমাদের ছেলে মেয়েদেরকে জানাতে হবে। কিন্তু এখন বেশিরভাগ গুরুজনদের যে শ্রদ্ধা করার ব্যাপারটা, শ্রদ্ধা করা, গুরুজনদের আচরণ করব, কিন্তু শ্রদ্ধার ব্যাপারটা আলাদাভাবেই থাকা দরকার, এবং গুরুজনদের কথাগুলোর মান্যতা দেওয়া দরকার। আমি তোমার ক্লাসমেট না, বা আমি তোমার বন্ধু না, আমি তোমার মা, আমি তোমার ওয়েল উইসার, ঠিক না? তো এই কাজগুলোর থেকে আমরা এখন অনেকটাই বিচ্যুত হচ্ছি। আমরা এখন আল্ট্রা মডার্ন মনে মনে ভাবি ছেলে মেয়ের বন্ধু হয়ে যাওয়াটাই সব থেকে বেশি ভালো কথা, কিন্তু ছেলে মেয়ের বন্ধু হয়ে গিয়ে আমরা ক্ষতি বেশি করছি। আমাদের মায়েরা বা আমাদের ঠাকুমা দিদিমা যারা ছিলেন, তারা কোনোদিনও আমাদের বন্ধু হননি, কিন্তু কোনোদিনও তারা বলেননি যে তোদের আমরা বন্ধু। তারা আমাদের মা মাসি কাকিমা দিদিমা রয়েছেন, এবং তারা আমাদের মতো এত লেখাপড়াও তখন জানতেন না। আমরা এখন কিন্তু হালফ্যাশনে আমরা সবাই এডুকেটেড মা বাবা ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক না? কিন্তু আমাদের মা বাবারা, বাবা আমার ভীষণ এডুকেটেড ছিলেন, কিন্তু আমার মা এত এডুকেটেড ছিলেন না। কিন্তু মায়ের কথাগুলো স্টিল নাও, আজকে আমি একটা কলেজের ম্যাডাম হয়ে এতগুলো পড়াশোনা করার পরও এখনো স্টিল নাও আমি সংসার করতে গিয়ে, আমার সংসারের জীবন, আমার এখন 62 ইয়ার্স ওল্ড, আমি এখনো কিন্তু মায়ের কথা ভাবি যে আমার মা তো এই কথাগুলো বলতেন, এবং আমার প্র্যাকটিক্যাল লাইফে ওই কথাগুলো ভীষণ কাজে লাগে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে মায়েরা যদি মনে করে যে আমি আমার বাড়ির সন্তানটাকে সুন্দরভাবে গড়ে তুলবো, প্রত্যেকটা মায়ের কথা বলছি, একজন মা বললে হবে না, কিন্তু সমস্ত মায়েরা তার সন্তানটাকে যদি সুন্দরভাবে গড়ে তোলে নৈতিক শিক্ষা দিয়ে, তার জন্য যে সাংঘাতিক এডুকেশন লাগবে এমন আমি বলছি না, নৈতিক শিক্ষা, ভ্যালুজ এডুকেশন, মরাল এডুকেশন, এই এডুকেশনগুলি যদি মায়েরা বাড়ি থেকে ছেলে মেয়েদেরকে তুলে দেয়, তখন ওই ছেলে মেয়ে এগুলি দেখবেন। এই যে বিভিন্ন সময় আমি এই প্রসঙ্গ বলছি যে কলেজগুলিতে এখন নানা ধরনের র্যাগিং চলছে, র্যাগিং হয় বিভিন্ন ভাবে। কারা করে? ওই স্কুলের ছাত্রছাত্রীরাই, তারাই তো করছে, সিনিয়ররা জুনিয়রদের উপর করছে। আমি আমার ছেলেটিকে বা আমার মেয়েটিকে আমি বলবো যে তুমি কলেজে গিয়ে কিন্তু এসব করবে না, আগে তোমার এইরকম ঘটনা ঘটেছে, দেখো অনেক ছেলে মেয়ে ঘটে গেছে। এই যে প্রসঙ্গান্তরে আমি বলছি, এই যে আপনার আরজি করের যে ঘটনাটা দেখুন, একটা সম্ভাবনাময় একটা মেয়ে ডাক্তার, তার জীবনটাকে কে নষ্ট করলো? ওইখানেরই তারাই, ওইখানের সঙ্গেই যারা। সেটা এখন বিচারাধীন, এখন কারা করেছে সেটা অবশ্যই বিচার প্রক্রিয়া শেষ হলে আমরা বলতে পারবো। কিন্তু আমরা একটু আসছি, আমরা সেই বিষয়টাতে আসবো। আমরা প্রথমে আগে একটু অন্য জায়গাগুলো দেখে নিই, তারপর আমরা দেখবো যে মায়েদের কি ভূমিকা, মায়েরা ইচ্ছা করলে তার সন্তানটাকে যদি ছোটবেলা থেকে সেই রকম সুনিয়ন্ত্রিত শৃঙ্খলার মধ্যে দিয়ে বড় করেন, তাহলে সেই সন্তান আর যাই হোক মায়ের সেই সুশিক্ষার গুণে ও সোসাইটিতে, পরিবারে কোথাও যাবে না। আমরা জানবো সেটা করা যাচ্ছে কিনা বা করতে পারছে কিনা আজকের সমাজ, আজকের মায়েরা সেটা করতে পারছে কিনা। কিন্তু তার আগে বর্ণালী ম্যাডাম রয়েছেন আমাদের সঙ্গে। বর্ণালী ম্যাডাম, আপনার কি মনে হয় যে সুস্থ সমাজ বলতে আমরা কি বুঝি? আপনি তো বহুদিন সমাজের এই জায়গাটা আপনি কাজ করেছেন, আপনি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন ছিলেন, আপনি সামাজিক এই দায়বদ্ধতাগুলো ভাঙতে দেখেছেন, পরিবারের যে বিষয়গুলো পরিবারকে ভাঙতে দেখেছেন, তাদেরকে আপনারা আবার জুড়ে দিয়েছেন। এখন এই সুস্থ সমাজ বলতে আমরা কি বুঝি, আর ব্যাধি বলতে বা কি বুঝি, যেগুলো আমরা নির্মূল করতে পারি? দেখুন, এই যে সুস্থ সমাজ, এটা একটা বিরাট একটা ব্যাপ্তি রয়েছে আমি বলবো এই শব্দটির। কারণ সুস্থ সমাজ বলতে আমরা যা বুঝি, আমাদের মায়া ম্যাডামও বলেছেন যে সুস্থ সমাজটা কি, যেখানে সুনিয়ন্ত্রিত থাকবে, কারোর সঙ্গে কারোর ঝগড়া বিবাদ থাকবে না, ছেলে মেয়েরা একেবারে ছোট থেকে বড় অবধি, আমি বলবো যে 0 থেকে 80-85 প্রত্যেকের প্রয়োজন, যে শুধু ছেলে মেয়েরাই নয়, শুধু বাচ্চারা নয়,
সর্বস্তরের মানুষ একটা সুনিয়ন্ত্রিত জীবনযাপন যদি করতে পারে তবেই কিন্তু সেটা একটা সুস্থ জীবন বলতে আমি মনে করি। এবং এক্ষেত্রে আমাদের পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি। এবং আমি যে কাজ করেছি সেটা আপনিও বলছেন যে অনেক দেখেছি ভাঙা গড়ার, এবং এই যে ভাঙা গড়ার যে একটা লড়াই, সেটা কিন্তু একেবারে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ভাঙা গড়ার লড়াই হয় পরিবারে। এবং শুধু পরিবার নয়, এই পরিবার থেকেই তো আমাদের শিক্ষা, পরিবার থেকে আমাদের শিক্ষা শুরু হয় এবং সেটাকেই কিন্তু আমরা সমাজের উপর প্রতিফলিত করি। আমাদের পারিবারিক যে শিক্ষা, সেই শিক্ষাটাই আমাদের সমাজের কাছে প্রতিফলিত হয়। সেই জন্য আমি বলবো যে আমাদের প্রথম ধাপ হচ্ছে পারিবারিক শিক্ষাকে প্রচুর পরিমাণে জোর দিতে হবে। যদি পারিবারিক শিক্ষাকে আমরা ঠিক রাখতে পারি তবে আমরা একটা সুস্থ সমাজ গঠন করতে পারবো। এবং এই সুস্থ সমাজ যদি আমরা গঠন করতে পারি তাহলে আমাদের যে সামাজিক ব্যাধিগুলি, সেই ব্যাধিগুলি আমরা নির্মূল করতে পারবো। এবং এই সামাজিক ব্যাধিগুলি নির্মূল করতে পারবো এই কথাটা শুধু আমি না, প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। প্রত্যেকে ভাবতে হবে যে কিভাবে এই সামাজিক ব্যাধিগুলি নিয়ন্ত্রণ করা যায়। কারণ সামাজিক ব্যাধিগুলি যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে আমাদের যে পরবর্তী প্রজন্ম, সেই প্রজন্ম কিন্তু একটা বড় একটা সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। আজকে সমাজে যে সমস্যাগুলো চলছে, এই সমস্যাগুলোকে যদি রুখতে না পারি আমরা, তবে কিন্তু আমাদের সুস্থ সমাজ গঠন করা সম্ভবই হবে না। এবং আমরা দেখেছি যে আজকে যে আল্ট্রা মডার্ন যুগে আমরা আছি, এই আল্ট্রা মডার্ন যুগে দাঁড়িয়ে আমাদের সামাজিক ব্যাধিগুলো দিন দিন শুধু বাড়ছে। একটা সময় ঠিক আছে, যোগাযোগ ব্যবস্থা অসুবিধে ছিল, সমস্যা ছিল, এত টেকনোলজি ছিল না, কিন্তু সামাজিক ব্যাধি কিন্তু অনেকটা কম ছিল। ঠিক, আপনি টেকনোলজির কথা বললেন, এখানে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টেকনোলজি। আজ আমরা সমাজে যে বিভিন্ন অপরাধগুলো দেখছি, অপরাধের প্রবণতাগুলো দেখছি, সেগুলো কিন্তু টেকনোলজি নির্ভর কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি আসবো আপনার কাছে, মায়া ম্যাডামের কাছে যাই, যে সেটা টেকনোলজি আসার আগে হোক বা টেকনোলজি আসার পরে হোক, যে অপরাধী যখনই হয়, কোনো অপরাধ যখন হয়, বিশেষ করে ছোটরা বা যুবরা, টিনসরা, যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ছেলে মেয়েরা, টিনেজাররা যখন কোনো অপরাধ করে, তখনই কিন্তু প্রথমেই আঙুল তোলা হয় মায়ের দিকে। বলা হয় যে সন্তান কোনো ভুল করলে মা দায়ী, মা শিক্ষা দেয়নি। এখন এই জায়গাতে দাঁড়িয়ে সেই চিন্তাধারাটা, সেই ন্যারেটিভটা আজ থেকে কয়েক যুগ আগেও ছিল, যখন টেকনোলজি ছিল না, মোবাইল ছিল না, যখন টিভিও ছিল না, তখনও ছিল, আজও কিন্তু রয়েছে, আজও কিন্তু রয়েছে। তাহলে মার জায়গা কিন্তু পরিবর্তন হয়নি, এবং মাকে দোষারোপ করার যে ন্যারেটিভটা, সেটাও কিন্তু পরিবর্তন হয়নি। এখন সুস্থ সমাজ গঠনে মায়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেটা আজকের মায়েরা কতটা সদার্থক ভূমিকা পালন করছে, আপনি কি দেখছেন? দেখুন, আমরা অতীত থেকেই শুরু করি, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। মায়েদের পরিস্থিতি কিন্তু সবসময় একই থাকে, এটা আপনি ঠিক কথাই বলেছেন। এবং সন্তানরা যদি ভালো কাজ করে তখন সেটা হয়ে যায় বাবার জন্য হচ্ছে, বাবার, এই তো আমার ছেলে, আমার ছেলে, জ্যাঠা এরকম, বাবার ছেলে। আর সন্তানের যদি কিছু খারাপ লক্ষণ থাকে তখন স্বাভাবিকভাবেই ওটা মায়ের উপরে যায়। ওটার দায়িত্ব মা ছাড়া আর কাউকে দেওয়া যায় না। বাবা তো নেবেনই না, বা অন্য ফ্যামিলির অন্য কেউ নেবে না। এটা দেখুন, উনি মহিলা কমিশনের চেয়ারপারসন ছিলেন, উনি এটা আর আমার থেকে আরো বেশি ভালো বুঝবেন। কারণ মহিলাদের উপর চাপিয়ে দেওয়া ব্যাপারটা সব সময় থাকে সমাজে, সেই আমাদের প্রাচীন কাল থেকে চলে আসছে, বর্তমানেও। যে যত কথাই বলুক, আমরা বাড়িতে কিন্তু মহিলা সবাই, উনি মহিলা কমিশনের চেয়ারপারসন হলেও উনি বাড়িতে কিন্তু সেই মহিলার ভূমিকাই পালন করছেন। আমি কলেজের ম্যাডাম ছিলাম, এখনো সেই আমি মহিলার ভূমিকাই বাড়িতে আছে। আমাদের মহিলাদের ভূমিকাদের কিন্তু পারিবারিক ক্ষেত্রে কোনো মানে পরিবর্তন হয় না, ঠিক না? তো স্বাভাবিকভাবে ছেলেদের, সন্তানদের কোনো কিছু খারাপ দেখলে ওটা মায়ের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। এটা একটা ট্র্যাডিশনালি চলে আসছে, একেবারেই এটা ট্র্যাডিশনালি চলে আসছে। এবং এই প্রসঙ্গে আমি আপনাদের বলি যে দেখুন, সন্তান যখন বড় হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তো মা খাওয়ায়, মা পড়ায়, মা সেবা করে, যত্ন করে, সব করে, কিন্তু লালন পালন পরিবারের সবার মাধ্যম দিয়েই হচ্ছে। শুধু মাই তারে শেখাচ্ছে এমন না। আমাদের পরিবারে, আমরা যখন এডুকেশনের ক্লাস করি তখন আমরা বলি যে বাচ্চারা যখন স্কুলে আসে তার আগেই তার স্কুল হচ্ছে তার পরিবার, ফ্যামিলি হচ্ছে তার ফার্স্ট স্কুল। এবং ফ্যামিলিতে শুধু তো মা থাকে না,
বাবা মা যদি বৃহত্তর ফ্যামিলি হয়, ঠাকুর দাদা ঠাকুর মা পিসি কাকি জেঠি অনেকেই থাকেন, কাকা থাকেন, তো সবারই কিছু না কিছু তো বাচ্চাটা দেখছে, শুধু তো মাকেই দেখছে না, সবারই কিছু না কিছু দেখছে। হয়তো মা খুবই ভালো মানুষ, কাকিমার কোনো খারাপ কিছু দেখলো বা জেঠিমার কিছু দেখলো বা ঠাকুমার কিছু দেখলো, সেটার থেকে সে অ্যাডপ্ট করলো, তো ওটা মার ঘরে সেই বর্তে যাবে, তো বর্তাবে কিন্তু সেই মার ঘরে, মার কাঁধে। কিন্তু আমি বলি যে আমরা যারা একটু সচেতন মা, আমরা আমাদের সন্তানদেরকে যেভাবে আগলে রাখার চেষ্টা করি, একটু অসচেতন বা এই ব্যাপারে হয়তো খেয়াল থাকে না, নজর থাকে না, সংসারে কাজে কর্মে ব্যস্ত থাকেন এমন মাও থাকেন, তারা বুঝতে পারছেন না যে তার সন্তানটি কোন খারাপ জায়গাটায় যেতে পারছে বা কোন খারাপ জায়গাটা ক্যাচ করতে পারছে, খেয়াল করছে না, ওনার অচেতন মনেই বা অসচেতনতার কারণেই হয়তো ছেলেগুলো এটা অ্যাডাপ্ট করছে। আর যারা একটু সচেতন তারা হয়তো দেখছে যে তার সন্তানের এই জিনিসটা ভালো না, তখন তারা হয়তো এটাকে বাধা দিচ্ছে বা বলছে, বুঝিয়ে বলছে, বাধা দিলে হবে না, বুঝাতে হবে। এখনকার দিনে হচ্ছে কাউন্সিলিং করা, তো কাউন্সিলিং করে বলছে, তখন হয়তো বাচ্চাটা বলছে যে আমি এটা ঠাম্মার থেকে শিখেছি বা পিসির থেকে বা কাকার থেকে বা এনাদার কারো থেকে, মাসির থেকেও হতে পারে, তো তখন মা যদি তাকে বলে রেকটিফাই করতে পারে তাহলে তো ভালো। আর এটা অবশ্যই 100% ঠিক কথা যে মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু অন্য কোনো রিলেশনে হয় না, এটা মায়ের সঙ্গেই সন্তানের সম্পর্ক। মাই চেষ্টা যদি করেন তার সন্তানকে রেকটিফাই করার জন্য, শুধু রেকটিফাই নয়, এই যে মরাল কথাটা আপনারা বলছিলেন যে একটা মরাল শিক্ষা দেওয়ার জন্য সবচেয়ে বড় টিচার বলা হয় আজও মা। ডেফিনেটলি মা। ঠিক, এখানে এখন কথা হচ্ছে যে আমরা যদি আসি আমাদের সামাজিক ব্যাধিগুলোতে, মনে ম্যাডাম, এই যে সামাজিক ব্যাধি বলতে আমরা এখন সবচেয়ে আগে যুবদের দিকে চোখ রাখলে যেটা মনে হয় একাংশ যুবরা আমাদের নেশায় আসক্ত, এবং সেখানে পরিবারও হিমশিম খাচ্ছে, পরিবারের বাবা মারাও কিন্তু হিমশিম খাচ্ছে তাদেরকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য। এখন সেখানে সরকারকে দায়ী করা, বন্ধু বান্ধবকে দায়ী করা, পরিস্থিতিকে দায়ী করা, বা ধরুন এলাকার যারা ক্লাব রয়েছে বা এলাকার যারা বড়রা রয়েছে, গুণীজনরা রয়েছে, মাতব্বররা রয়েছে, তাদেরকে দায়ী করা, সেটা একটা দিক, কিন্তু আসল মূল লক্ষ্য হচ্ছে যে যুব সমাজের একাংশ যুব সমাজ, যা ছোটরা বড়রা আজকাল তো বয়সও মানছে না, কারণ অ্যাডোলেসেন্ট পিরিয়ডেরও আগে দেখছি আমরা অনেকেই নেশায় আসক্ত হচ্ছে, একেবারে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটার অনেক আগেই নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা পরিবারে, যেটা ম্যাডাম বলছেন যে অনেকেই উদাসীন থাকে, পরিবার নিয়ে ব্যস্ত, পরিবার হয়তো অনেকেরই বড় বা অনেকেই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, যারা শ্রমিক মানুষ তারা সকালে ঘুম থেকে কাজে বেরিয়ে যায়, ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কি খেয়াল রাখতে পারে না, সময় পায় না, সুযোগ হয় না। তারপরেও এখন প্রয়োজন হচ্ছে, সমাজটা এমন জায়গায় যাচ্ছে যে প্রত্যেক মা বা বাবা তাদের করা উচিত, কি কি করা উচিত, কি কি করতে পারে বলে আপনারা মনে করেন? আপনি তো খুব কাছ থেকে দেখছেন। দেখুন, মা এবং বাবার যেমন একটি বাচ্চা তার ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই কিন্তু তাকে সুশিক্ষা দেওয়া শুরু করতে হবে। এমন নয় যে সে কিছুটা বড় হোক, কথা শিখুক, কারণ বাচ্চা যখন মায়ের জঠরে থাকে তখন থেকেই কিন্তু তার পারিবারিক শিক্ষা সে পেতে শুরু করে, কারণ সে কি হচ্ছে তার সংসারে। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে বাচ্চা মায়ের জঠর থেকে শুরু করে বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে সেই সময় থেকে তাকে শিক্ষা দিতে হবে। যেমন আমরা দেখি যে অনেক মা বাবা, একেবারে ছোট্ট শিশু, সে এখনো বুঝতে পারে না বলে মা বাবা নিজেদের মধ্যে কলহে জর্জরিত থাকেন। তো এটা কিন্তু একটা শিশুকে অত্যন্ত ভাবা, এবং সেটা তার যে ভেতর থেকে তার যে সত্তাটা সেটা শুরুতেই কিন্তু নষ্ট হয়ে যায়। আমি বলবো ফুলটা ফোটার আগেই সে কলি অবস্থাতেই একেবারে মূর্ছে যাচ্ছে। তো এই দিকটা কিন্তু মা বাবার মাথায় রাখতে হবে। এবং এই পারিবারিক যে বিষয়টা, একটা জয়েন্ট ফ্যামিলি আমরা দেখেছি যে আমাদের অতীতে আমরা সব সময় জয়েন্ট ফ্যামিলি দেখেছি, এবং এই জয়েন্ট ফ্যামিলির কারণে কিন্তু শেয়ারিং এর যে মানসিকতা সেটা বাচ্চাদের মধ্যে ছিল, কিন্তু আজকে এত নিউক্লিয়ার হতে হতে এত ছোট হয়েছে যে একজন মা বাবা একটি মাত্র সন্তান নিচ্ছেন। তো এই বাচ্চাটির মধ্যে কিন্তু অন্যের সঙ্গে শেয়ার করার মানসিকতাটাই তৈরি হচ্ছে না। এতে কি হচ্ছে, সে একজন শেয়ারিং এর মানসিকতা যেমন হচ্ছে না, এবং একটা সন্তান যখন একটা বাড়িতে থাকছে সে তার সঙ্গী হিসাবে কাউকে পাচ্ছে না, এটাও কিন্তু সামাজিক ব্যাধির একটা বড় কারণ। সে তার খেলার সঙ্গীকে তার থেকে
25 বছরের বড় শুধু মা, কিংবা 30 বছরের বড় শুধু বাবা, আর কি কিছু বস্তু যাদের কাছে কোনো প্রাণ নেই, কিছু পুতুল, যদি মেয়ে হয় পুতুল, ছেলে হলে তাকে কিছু গাড়ি ব্যাট বল ধরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তাদের কাছে কোনো খেলার সঙ্গীও তো নেই, খেলার সঙ্গী নেই। তো এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমরা হয়তো আজকের যে সমাজ, সেখানে আমরা বেশি বাচ্চা অনেকেই নিতে চান না, একজনের বেশি, দুজন তিনজন নিতে চান না। তো সেইখানে আমরা যদি দাদা দিদি পরিবারটা যদি একান্নবর্তী পরিবার থাকে, তাহলে সেই বাচ্চাটি কিন্তু ছোট থেকে অন্যের সঙ্গে খেলাধুলো চলাফেরা করার একটা মানসিকতা তৈরি হবে। এবং এই যে দিকটা, সে যে খেলার সঙ্গী পাচ্ছে না, তার কথা বলার সঙ্গী নেই, সেই কারণে কিন্তু অনেক বাচ্চা আজকে এডুলেশন পিরিয়ডের আগেই নেশাসক্ত হয়ে যাচ্ছে, কারণ সে একটা সঙ্গী খুঁজছে, একাকিত্ব দূর করার জন্য নেশাটাকে সে ক্যারি করছে। তো এইটাকে আমাদের মাথায় রাখতে হবে যে কোনো ভাবে আমরা এতটা নিউক্লিয়ার যেন না হই যে আমাদের সন্তানকে একেবারে পৃথিবীতে একা করে দিতে যেন আমরা না চাই, শুধু নিজের সুবিধের জন্য, এটা যেন না হয়। আমরা একান্নবর্তী পরিবারটাকে আবারও নিজেদের আনতে হবে, এবং সবাই একসাথে থাকলে অবশ্যই আমাদের ছেলেমেয়েরা নতুন ভাবে শিখবে পৃথিবীতে চলা, সবাই একসঙ্গে থাকবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমার যে পরিবারে বাবা মা ছাড়া অন্য কেউ আমাকে শাসন করতে পারে, বা অন্য কেউ আমাকে আমার ভুল ধরিয়ে দিতে পারে, এই যে জায়গাটা থেকে আজকের প্রজন্ম অনেকেই, সবাইকে বলবো না, একটা বিরাট অংশ এখান থেকে সরে গেছে, যে আমাকে অন্য কেউ তো কিছু বলার নেই, শুধু বাবা মাই যদি বলার থাকে কিছু বলবে, বাবা মার কথাও শোনা যাচ্ছে না আজকাল। বাবা মা অনেক সময় অন্ধ স্নেহে অনেক কিছু করেন, তখন আশপাশে হয়তো কাকা জ্যাঠা মামা পিসি থাকলে তারপর তারা হয়তো দু একটা জিনিস ধরিয়ে দিতে পারে, ভুল ধরিয়ে দিতে পারে। একেবারে ওকে, আমরা আরেকটা জিনিস দেখবো, আমরা যখন শিক্ষার কথা বলছি, স্কুলের কথা বলছি, পুঁথিগত শিক্ষার কথা বলছি, পুঁথিগত শিক্ষায় আজকাল বিশেষ করে শহুরে জীবনে, ম্যাডাম আপনি তো অধ্যাপিকা ছিলেন, এখন বহুদিন বহু ছেলে মেয়েদের আপনারা পড়িয়েছেন, স্কুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে বা কলেজে পাঠিয়ে দিচ্ছে, বাবা মা ভাবছে যে আমি তো ভালো স্কুলে পড়াশোনা করছি, আমি সারাদিন রোজগার করছি ছেলে মেয়ের পড়াশোনার জন্য, টাকা ব্যয় করছি, ভালো টিচার রেখে দিচ্ছি, বই খাতা কলম ড্রেস সবই কিনে দিচ্ছি, বাইক কিনে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য, এটাই কি যথেষ্ট? মানে এই শিক্ষাটাই কি যথেষ্ট বলে মনে হচ্ছে আজকে? একদমই না, একদমই না। আপনি যে কথাগুলো বলছেন এটা একদমই না। কারণ দেখুন, কিছুক্ষণ আগে ম্যাডাম যেটা বলছিলেন যে আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি গুলো হচ্ছে, তো ওদের শেয়ারিংস করার বাচ্চাগুলোর কোনো জায়গা থাকে না। আমি ওই প্রসঙ্গটা নেই বলছি যে হয়তো আমরা জয়েন্ট ফ্যামিলিতে এখন আর ঢুকতে পারছি না বা পারবো না, এটা বললেও হবে না। জয়েন্ট ফ্যামিলি নিয়ে আমরা থাকতে পারবো না, কারণ আমি এক জায়গায় চাকরি করছি, আরেকজন আরেক জায়গায় চাকরি করছে, সে আরেক জায়গায়, সুতরাং এক জায়গায় থেকে ওই কাজটা আর হবে না। যেহেতু আমরা এখন নিউক্লিয়ার হয়ে গেছি, নিউক্লিয়ারের মধ্যেই হয়তো আমাদের জীবনটা এইভাবেই চলতে থাকবে। কিন্তু তার মাঝেও আমাদের একটা জিনিস ভাবতে হবে যে আমাদের এই যে বাচ্চাগুলো, একটাই থাক বা দুটোই থাক, ওদের জন্য সময় বার করতে হবে। মানে ওরা একটু খেলতে যাক, ওরা একটু অ্যাসোসিয়েশন করুক, ওদের একটু খেলার মাঠে নিয়ে যায়, বা ওদেরকে একটা গানের স্কুলে দিই ভর্তি করি, বা একটা আর্টের স্কুলে ভর্তি করি, সেখানে ওর সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে ও একটু খেলাধুলা করুক, বা একটু শেয়ার্স করুক, বা পড়াশোনা প্রাইভেটে যাচ্ছে, টিউশনে যাচ্ছে। আমি এখন দেখবেন একটা, আমি না, এটা আপনারাও দেখবেন যে এখনকার বাবা মায়েরা ছেলে মেয়েদের খেলার সময় বা অন্য কোনো সময় দিতে রাজি নয়, তারা শুধু পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। মাস্টারের বাড়ি নিয়ে যাচ্ছে, মাস্টারের বাড়িতে ছেলে মেয়ে পড়ছে, আরে বাবা পড়ছে, তুমি চলে যাও না, ও বন্ধু বান্ধবদের সঙ্গে মজা করে বাড়িতে যাবে না, একদম স্ট্যান্ড বাই, ওখানে মা বাবা দাঁড়িয়ে আছে, এবং মা বাবা দাঁড়িয়ে থেকে মাস্টারের ঘরে ঢুকিয়ে দিলাম, মাস্টারের ঘর থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ছেলে বেরোচ্ছে, আবার ওকে নিয়ে বাইকে করে রিক্সা দিয়ে চলে আসছে, ওকে কারোর সঙ্গে শেয়ার করতে দিচ্ছে না। আমি নিজে চোখে দেখেছি, শঙ্কর চৌমুনিতে দেখবেন এখানে ফিজিক্স পড়ানোর একটা বিশাল বড়, ওকে আমরা না, সেটা হয়, সেটা মাস্টার বাড়িতে ঢুকিয়ে দেওয়া, সেটার জন্য কিন্তু আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, সুস্থ সমাজ, সুস্থ সমাজ কি না থাকাটাও কি এটার জন্য একটা দায়ী বলে মনে হয়? কারণ সুস্থ, এই যে আপনি মাঠের কথা বলছেন, এই যে টিউশন বাড়িতে বা স্কুলে যাওয়ার পথে একা ছাড়া হচ্ছে না ছেলে মেয়েদের, একটা সময় ছিল যে ক্লাস 4-5 এ উঠলেই ছেড়ে দেওয়া হতো, কিন্তু আজকাল কলেজে যাচ্ছে তারপরে ছাড়া হচ্ছে না, বিশেষ করে মেয়েদের। এখন সেটার জন্য কি সুস্থ সমাজ না থাকার কারণেই তো আজকে হচ্ছে
যে মা বাবারা এবং ওই ছেলে মেয়েগুলি তো কারোর সঙ্গে শেয়ার করতে পারছে না, তো তখন ওদের মধ্যে কি হয় দেখবেন, আমরা বলি না অলস মস্তিষ্ক শয়তানের ভাষা। মা বাবা যতই ভাবুক যে আমার ছেলে মেয়েকে আমি খুব পড়াশোনার সঙ্গে ঢুকিয়ে দিয়েছি, ও স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, মাস্টারের বাড়িতে যাচ্ছে, ওর তো আর কোনো বাজে সময় নেই চিন্তা করার, বাজে চিন্তা ভাবনা করার সময় নেই। মা বাবা ভাবছেন এক, কিন্তু ছেলে মেয়ের মাথাতে সবসময় পড়াশোনা থাকে না। আপনি বলুন না আমাদের পক্ষে সম্ভব নাকি? আমরাও তো পড়াশোনা করে অনেক দূর এগিয়ে এসেছি, সারাক্ষণ কি আমরা পড়াশোনা করেছি? সম্ভব না, একদমই না, একদমই না। কিছু কিছু সময় রিল্যাক্স মোডে থাকতে চাই আমরা, কিন্তু ওই ছেলে মেয়েগুলি সেই রিল্যাক্স মুভমেন্ট নাই, তখন ওদের মধ্যে নানা রকম, ওই এখন মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে তারা নানা ধরনের করাপশনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, দেখছে নানা ধরনের করাপশন, মোবাইলের মধ্যেও নানা রকম ভিডিও টিডিও দেখছে তারা, দেখে এবার ওই সব কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। এটাও তার একটা কারণ। ও যদি খেলার মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে পারতো, বা গানের স্কুলে গিয়ে গান করতো, অন্যান্যদের সঙ্গে শেয়ারিং করতে পারতো, তাহলে ওর এই মোবাইল দেখা, ভিডিও গেম খেলার এত সময় নেই। এখানেই তো ভাইসা ভার্সা হয়ে যাচ্ছে ব্যাপারটা, যে কোনটা আগে হবে, মানে তাহলে সুষ্ঠু সমাজটা আগে গঠন হবে, তারপর আমরা ছেলে মেয়েদের ছেড়ে দেব, নাকি আগে আমাদের তৈরি করে তারপর সেটা সুস্থ করতে হবে? আমাদেরকেই সুস্থ সমাজ তৈরি করতে হবে, করার জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে আমাদের, নতুবা সুস্থ সমাজ কি করে হবে? এটা হবে কি করে? কেউ তো তৈরি করে দেবে না, আমাদের সমাজে আমাদের তৈরি করতে হবে। আমরা আছি সমাজে, আমাদেরই তৈরি করতে হবে। তাহলে কিভাবে শুরুটা কোথা থেকে হবে? বাড়ি থেকে হবে, পরিবার থেকে। হ্যাঁ, ডেফিনেটলি আবার সেই ঘুরে ফিরে আমরা আসছি, সেই পরিবার থেকেই হবে। ওকে, আমরা এখন এই যে আপনি কিছুক্ষণ আগে আরজি করার কথা বলছিলেন, আমি তখন আপনাকে ইন্টারাপ্ট করেছি। শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের মতো যে ঘটনাগুলো বা এগুলোর প্রতিরোধে বারবার বলা হচ্ছে যে বিশেষ করে মেয়েদের পক্ষ থেকে এখানে একটা বৈষম্য, আপনি কথাতে আমরা বেরিয়ে এসেছিল, যেটা বৈষম্য তো এখনো আছে পুরুষ এবং মহিলাদের মধ্যে, এই বৈষম্যটা লিঙ্গ বৈষম্য। কিন্তু যখনই এই ধরনের ঘটনাগুলো হয় তখন কিন্তু বারবার কিন্তু একটা বলা হয় যে ছেলেদের মায়েরা ছেলেদেরকে শিক্ষা দেওয়া হয় না, ভালো করে শিক্ষা, উচিত শিক্ষা আগে থেকে ছোটবেলা থেকে দেওয়া হয়নি, তাদেরকে মেয়েদের সম্মান করতে শেখানো হয়নি। এই জায়গাটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়। এখন এই জায়গাটা ছেলেদের বলুন বা মেয়েদের বলুন, কারণ আজকাল অনেক ছেলেরাও যৌন নির্যাতনের শিকার হচ্ছে, সংখ্যায় কম হলেও সেটা হচ্ছে। এখন এই জায়গাটায় বাবা মায়েরা যৌন ব্যাপারটা, যৌন নির্যাতনের ব্যাপার বা যৌন শিক্ষা যেটা ব্যাপার, এটা আমাদের সমাজ ব্যবস্থায় অনেক বাবা মারাই সেটা করতে পারে না। এটা কি করে করা? এটা কিভাবে শুরু করা? মেয়েরা হলে তাও না হয় মায়েরা তাদেরকে অনেক কিছু বলতে পারে, কিন্তু ছেলেরা হলে এখানে বাবা যদি সারাদিনই কাজে ব্যস্ত থাকে, মা হয়তো আছে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছে, সেটা বলে উঠতে পারে না হয়তো, বিশেষ করে একটু যখন ছেলে বড় হয়ে যায়। এই সমস্যাগুলো কিভাবে মিটতে দেখছেন? এই শিক্ষাটা কিভাবে দেওয়া যায়? শুনুন, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা, মা তো মাই, আমি প্রথম থেকেই শুরু করছি যে মা একটা শ্রদ্ধার জায়গা। আমার মা, উনি আমার সব থেকে বেস্ট ওয়েল উইশার, জগতের সব থেকে বেস্ট ওয়েল উইশার সন্তানের মা, তারপর কিন্তু বাবা। আচ্ছা, ঠিক না? মা মারা গেলে বাবা বিয়ে করবে, সন্তানের কথা খেয়ালও রাখবে না। একটা প্রচলিত প্রবাদই আছে, মা মরলে বাপ তালই, ঠিক না? কিন্তু বাবার কোনো কারণে ডিভোর্স হয়ে গেল বা বাবা ছেড়ে দিল, মা কিন্তু সন্তানকে ছাড়তে পারে না। মা দেখবেন সেকেন্ড অপশন বিয়ে করছে, কিন্তু ওই সন্তানকে নিয়েই করছে। যাকে বিয়ে করছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এমন দেখি যে আমার কিন্তু সন্তান আছে, আমার সন্তানকে নিতে হবে। ব্যতিক্রমী হচ্ছে না তা না, সন্তান পেলে দু চারটে হচ্ছে, সেটা কিন্তু রেয়ার কেস। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই মহিলারা সেকেন্ড ম্যারেজ যখন যাচ্ছে, সেকেন্ড ম্যারেজে বলছে যে আমার কিন্তু অপশন আছে, আমার বাচ্চা আছে, আমার বাচ্চাকে তোমাকে নিতে হবে, তবেই আমি তোমাকে বিয়ে করবো, আদার দেন সম্ভব না। তো সেই ক্ষেত্রে ছেলেরা যখন অ্যাডোলেসেন্সে আসছে বা অ্যাডোলেসেন্সের আগে, তখন মায়েদের কিন্তু বলা উচিত কিছু কিছু কথা, যে তুমি স্কুলে যাবে বা কলেজে যাবে, তোমার একটা বয়স হয়েছে, এরকম তোমার বন্ধু বান্ধবী আরো অনেক আসবে, তাদেরকে সম্মান দিয়ে কথা বলা, তাদেরকে জাস্ট বন্ধু হিসেবে এবং তাদের সঙ্গে ডিসটেন্স মেইনটেইন করে চলা। বন্ধু কি, বন্ধুর সঙ্গে আমার কিভাবে চলতে হবে, এই কথাগুলো গার্লফ্রেন্ড কি, বন্ধু কি, স্ত্রী কি, সেইগুলো বুঝিয়ে দেওয়া। এই রিলেশনশিপ গুলো ক্লিয়ার কাট মা কিন্তু বলে দেওয়া উচিত মায়ের। মা এগুলো বলতেই পারেন, মা বলতে পারেন, এবং মা বলে দিলে সন্তান কিন্তু বুঝবে। কারণ অনেক সময় সন্তানরা কি হয়, স্কুলে কলেজে যাচ্ছে, ম্যাডাম যেটা বলছেন যে নিউক্লিয়ার ফ্যামিলি, তো ভাই বোন কারোর সঙ্গে শেয়ারিং করেনি, কিচ্ছু জানি বোঝে না, হঠাৎ করে দেখা গেল কলেজে গিয়ে কোন একটা মেয়েকে ভালো লাগলো বা কিছু লাগলো, তখন ভিডিও টিডিও নানা রকম খারাপ জিনিসও দেখে, তখন মনে মনে ওই জিনিসগুলোর প্রতিক্রিয়া প্রভাবিত হয়। এইগুলো মা কিন্তু ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারেন, বা মা চেষ্টা করলে তার সন্তানকে এই সুশিক্ষাগুলো দিতে পারেন। আমি প্রথমেই বলেছি, ভ্যালু এডুকেশন, মরাল এডুকেশন কিন্তু মা দিতে পারেন, মা পারেন, এগুলো মার দায়িত্ব। ওকে, বর্ণালী ম্যাডাম, আপনার কি মনে হয় এই জায়গাটা? এই জায়গাটা একেবারেই আমি বলবো যে মায়ের ভূমিকা এক্ষেত্রে সবচেয়ে বেশি, কারণ
মা একেবারে শুরু থেকে সন্তানকে নিজের বন্ধু, আমরা বলি এখন মা একটি সন্তানের প্রকৃত বন্ধু, যেমন বন্ধু তেমন গার্জিয়ান, সমস্ত দিকে মা কিন্তু তার সন্তানকে তৈরি করতে হবে এবং মা দায়িত্ব নিয়ে করতে হবে এটা। কারণ মায়ের সঙ্গে সন্তানরা যেভাবে খোলামেলা আলোচনা করতে পারে সেটা কোনো বাচ্চার পক্ষে কিন্তু অন্য কারো সঙ্গে এরকম খোলামেলা আলোচনা সম্ভব। আমি এই প্রসঙ্গে একটা সুন্দর কথা বলছি, ম্যাডাম তো বলছেন, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি যে শুধু বাচ্চারা কলেজে যাচ্ছে, কলেজে বন্ধুদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে কিভাবে মিশবে এমন না। ধরুন সন্তানের বিয়ে দিলাম, ছেলের বিয়ে হলো, রিসেন্ট ছেলের আমি বিয়ে দিলাম, কথা প্রসঙ্গে বলছি, ছেলেকে আমার বলতে হবে তার স্ত্রীর সঙ্গে কিভাবে রিলেশনশিপ তৈরি করবে। কারণ স্ত্রী, আগেকার দিনের বউ, তুমি বিয়ে করে এনেছো, 7 পাকে নিয়ে এসেছি বা রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছো, ও তোমার বন্ডেড লেবার না, ওর সঙ্গেও তোমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে, ওকেও সম্মান দিতে হবে, অনার দিতে হবে। ওকে নিয়ে মাই চেষ্টা করবে যাতে আমার ছেলে আমার ছেলের বউয়ের সঙ্গে কিছু সময় ভালো গুড টাইম কাটাতে পারে। যাও সিনেমা চলে যাও। মূল কথাটা হচ্ছে এই যে রিলেশনশিপ ব্যাপারটা তৈরি করে দেওয়া, কার সঙ্গে কি ধরনের সম্পর্ক সেটা মাকে তৈরি করতে হবে। শুধু মা না, সেটা পরিবারের প্রত্যেকের, অন্যদেরকেও দায়িত্ব নিতে হবে। এখন প্রশ্নটা সেই জায়গাতে, যদি মায়ের উপর চাপিয়ে দিই তাহলে কিন্তু মা একা পারবে না সবকিছু। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে যখন আমরা সমাজ ব্যবস্থার কথা বলছি, সুস্থ সমাজের কথা বলছি, পরিবারে অনেক পরিবারে সেখানে আপনি ভালো বলতে পারবেন ম্যাডাম, তো অনেক পরিবারে তো মারাই তো রিলেশনশিপ গুলোকে গুরুত্ব দেয় না, বাবারাই রিলেশনশিপ গুলোকে গুরুত্ব দেয় না। একটা বাচ্চা তখন কি দেখছে, কি শিখছে, এবং তারা যদি তখন মরাল এডুকেশন দেয়ও, সেটা কি বাচ্চার কাছে গ্রহণযোগ্য হয়? সেটাই আমি আমার আলোচনাতে বলছিলাম যে মা এবং বাবার যে সম্পর্ক সেটাকে কিন্তু একদম সুমধুর থাকতে হবে। যদি এটা সুমধুর না হয়, বাবা মার যে সম্পর্কটা, তাদের কথোপকথন, তাদের চলাফেরা, তারা কি করছে, কি খাচ্ছে, এই সমস্ত কিছু দেখেই কিন্তু একটি শিশু তার ছোটবেলা থেকে তার গ্রোথটা হচ্ছে। তো সেইখানে বাবা মাকে কিন্তু অত্যন্ত নিজেদেরকে সংযত রাখতে হবে। যখন আমরা যখন বিয়ে হয়, আমরা স্বামী স্ত্রী, এটা একটা সময়। এরপর যখন আমরা মা বাবা হয়ে যাই, আমরা যখন সন্তান আমাদের সামনে আসে, তখন কিন্তু আমরা শুধু স্বামী স্ত্রী নই, তখন একজন মা এবং বাবা, একটি সন্তানের পিতামাতা হিসেবে আমরা নিজেকে দায়বদ্ধতা রাখতে হবে যে এই সন্তানটিকে আমরা পৃথিবীতে এনেছি, এই সমাজে এনেছি, এই সমাজে একটা প্রকৃত মানুষ হিসেবে তৈরি করা মা বাবার দায়িত্ব। তো এখানে এটা ঠিক যে মার দায়িত্বটা বেশি, এই কারণে আমরা মায়েরা সন্তানের সঙ্গে বেশি সময় থাকি। হয়তো আমরা দেখি যে বাবাও চাকরিজীবী, মাও চাকরিজীবী, তারপরেও কিন্তু আমরা দেখি যে একটি শিশু মায়ের সঙ্গে বেশি সময় কাটাতে পারে এবং মা যেভাবে বলছে, তার আবদার যাই হোক, সে মায়ের সঙ্গে শেয়ার করে। মা সমস্ত কাজের ফাঁকেও কিন্তু মাই সন্তানকে বেশি সময় দিচ্ছেন। এটা এবং এই প্রসঙ্গে আরো একটি কথা আমি বলি ম্যাডামের সঙ্গে, একটু জাস্ট আমি লিংক করি, যে দেখবেন আমরা যখন বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করি, নট অনলি বাচ্চা, যে কোনো কাউকে আমি নিয়ন্ত্রণ করতে চাইছি বা ভাবছি যে ওর এই জায়গাটা উশৃঙ্খলা বিশৃঙ্খলা, এটাকে একটু নিয়ন্ত্রণ করে আমি জায়গাতে নিয়ে আসি, আমি ওকে নিয়ন্ত্রণ করতে চাইবো, তখন ও কিন্তু আমার চরিত্রটা দেখার চেষ্টা করবে যে মা যে আমাকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে বা বলছে, মার নিয়ন্ত্রণটা আছে কিনা, বাবা আমাকে নিয়ন্ত্রণ করতে আসছে, বাবার সে নিয়ন্ত্রণটা আছে কিনা। ম্যাডাম বলেছেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা মার সম্পর্ক, যদি আমরা নিউক্লিয়ার ফ্যামিলি হয় ঠিক আছে, বাবা মার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক হিসেবে মা অ্যাজ এ ওয়াইফ আমার বাবার কেমন, বা বাবা অ্যাজ এ হাজবেন্ড আমার কেমন, পরিবারে যদি অন্য সদস্য থাকে তো তাদের সঙ্গে সম্পর্ক কেমন, এটা তো বাচ্চা ছোটবেলা থেকে দেখছে না। তাহলে বাচ্চা ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হচ্ছে, এবং বড় হয়ে সে যখন দেখছে যে আমাদের পরিবারে দেখা যাচ্ছে মহিলাদেরকে অনারই করা হয় না, ঠাকুমাকেও কেউ অনার করছে না, মাকেও কেউ অনার করছে না, তখন ও স্বাভাবিকভাবেই ক্লাসমেটকে অনার করতে পারবে না, এবং সেটা তার মধ্যে মানসিকভাবে তৈরি হয়ে যাবে যে মহিলা, তাকে ওইভাবেই সম্মান করার কোনো প্রয়োজন নেই। তো এই জায়গাটা একজন পরিবারের যিনি কর্তা, আমরা কিন্তু আমাদের ভারতবর্ষের যে আমাদের ট্রেডিশন, সেটা আমরা পরিবারের কর্তা হিসেবে কিন্তু এখনো আমরা একজন মেল পার্সনকেই ধরে নিই। তো সেইখানে পরিবারের কর্তার কিন্তু আজকের যে সমস্যার মধ্যে আমরা আছি, সেই ক্ষেত্রে পরিবারের কর্তাকে একটা দায়িত্ব নিতে হবে যে প্রত্যেক এই পরিবারের বাকি মহিলাদেরকে
সম্মান করা। এবং এই সম্মানটা যখন একটি বাচ্চা দেখবে, একটি শিশু দেখবে, তার মধ্যেও তৈরি হবে যে শুধু বাড়ি নয়, বাইরের সমস্ত মেয়ে জাতি যারা, অর্থাৎ ফিমেল যারা, তাদেরকে সম্মান করতে হবে। এবং এই যে এই নারী পুরুষের মধ্যে যে সমানতা যখন আসবে আমাদের, তখন কিন্তু এই সামাজিক ব্যাধিগুলো দুদিক থেকেই সমানভাবে আসতে হবে। পুরুষও নারীকে সম্মান করবে, নারীরাও পুরুষকে সম্মান করবে, তাদের যোগ্য, এক একজনের যোগ্য প্রাপ্য দুজনকেই দিতে হবে, তারপরেই সেই ব্যালেন্সটা থাকবে এবং সেটাই আগামী প্রজন্ম ভালো করে দেখবে এবং শুনবে। আরেকটা বিষয়, খুব বেশি সময় নেই, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আজকাল আমরা দেখছি যে বিশেষ করে এটা টেকনোলজিকে দোষারোপ করছে অনেকেই, সেই জায়গায় পরিবারের কি ভূমিকা আছে একটু দেখবেন। এই যে খুব বেশি অবৈধ সম্পর্কের মানে শোনা যাচ্ছে, ঘটনাগুলো উঠে আসছে বারবার, এবং অবৈধ সম্পর্কের জেরে নানান অপরাধমূলক ঘটনা যখন হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু সংবাদ মাধ্যমে উঠে আসছে। এখন এছাড়া যেগুলো সংবাদ মাধ্যমে উঠে আসছে না বা যেগুলো প্রচার হচ্ছে না, সেগুলো নীরবে নিশ্চিন্ন অনেক পরিবারে এই ঘটনাগুলো হচ্ছে। এক্ষেত্রে আমি একটু বলবো যে এই যে অবৈধ সম্পর্ক, এটা কিন্তু বর্তমানেই যে শুধু বেড়েছে এমন নয়। আমরা যদি আমাদের পূর্বপুরুষদের দিকে তাকাই, তখন যে বহু বিবাহ প্রথা ছিল, এবং তখনকার সময়ে আমাদের পরিবারে কি ছিল যে যিনি আমাদের শ্বশুর মশাই, তাকে না ছোঁয়া, এইরকম কিছু কিছু ব্যাপার ছিল, এবং সেটা কিন্তু এই সমস্ত কারণেই ছিল। আজকে সংবাদ মাধ্যমে চলে আসছে বলে আমরা সবাই জানতে পারছি, কিন্তু এই যে বিষয়টা, এটা পূর্বপুরুষ থেকে চলে আসছে, এটাকে বন্ধ করতে হবে। এবং এটা চলে আসছে বলে ধীরে 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 সমাজটা আজকে একেবারে অধঃপতনে নেমে গেছে। সেটাকে আমাদের রুখতে হবে। এবং এই যে অনৈতিক কাজগুলো হচ্ছে, যে আপনি যে বলছেন যে ইলিসিট রিলেশনগুলি, এই রিলেশনগুলি আজকে আমি যে কাজে ছিলাম সেখানেও দেখেছি, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আমরা দেখছি যে 40 ঊর্ধ্ব পুরুষ বা মহিলা, এরাই কিন্তু এই সমস্ত অনৈতিক কাজগুলিতে বিশেষভাবে লিপ্ত হচ্ছে। তো এখানে শুধু যে এডোলেসেন্ট পিরিয়ডের ছেলেমেয়েরা করছে তা নয়, এক্ষেত্রে 40 ঊর্ধ্ব এর পরেও আমরা যারা মায়েরা আছি, আমাদেরকেও কিন্তু সংযত হতে হবে। সেটাই আমার প্রশ্ন সেই জায়গাটাতেই ছিল, যে আমরা যখন সুস্থ সমাজ গঠনে মায়েদের ভূমিকার কথা বলছি, বা পরিবারের একদম পরিবারের ঘটনা, পরিবারের ভূমিকার কথা বলছি, বাবাদের ভূমিকার কথা বলছি, সেখানে এই ধরনের ঘটনাগুলো, এই যে অবৈধ সম্পর্কের জেরে, যেহেতু আজকাল যোগাযোগ ব্যবস্থাটা খুব সহজ হয়ে গেছে, কমিউনিকেশন খুব সহজ হয়ে গেছে, বিভিন্ন সামাজিক মাধ্যমগুলো একদম ইজি অ্যাক্সেস করে দিচ্ছে একে অপরের কাছে পৌঁছে যাওয়ার জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে যখন আপনি বলছেন 40-এর ঊর্ধ্ব, তাহলে 40-এর ঊর্ধ্বে যখন বাবা মা হবে, তাহলে বাচ্চা তখন ছোট, সে তখন কি দেখছে, বা একটু বড় হয়ে সে যখন বুঝবে ব্যাপারটা, তার ভেতরে কি প্রতিক্রিয়া করবে, তাহলে সেই জায়গাটাকে কিভাবে আমরা মেকআপ করতে পারি, সেখানে বাবা মায়েদের ভূমিকা কি থাকতে পারে? 40 ঊর্ধ্ব যখন সে নিজে মা হয়ে গেছে, জায়গাটাকে মেকআপ করা কিন্তু একেবারে যারা 40 ঊর্ধ্ব, আমি বলবো একেবারে নিজেকেই করতে হবে, নিজেকে সংযত রাখতেই হবে। এটা মাথায় রাখতে হবে যে এই কাজগুলো যদি আমরা করি, তাহলে সমাজ যেমন নষ্ট হচ্ছে, সেই সঙ্গে আমার পরিবারটাও নষ্ট হচ্ছে, আমার সঙ্গে আমার সন্তানটা নষ্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে মা হোক বাবা হোক, নিজেকে সংযত রাখতে হবে। এবং সেটার জন্য প্রয়োজনে আমরা, ম্যাডাম বলছিলেন যে নাচ গান, বিভিন্ন বিনোদনের আশ্রয় আমরা নিতে পারি, বিভিন্ন যেদিকে আগ্রহী সেই দিকে নিজেরা। অনেকে ছোটবেলা করতে পারেনি, এখন যদি জীবনে ফাঁকা সময় থাকে তাহলে সেগুলো করতে পারে, এখন রোজগার করছে, নিজের রোজগারে করতে পারে। হ্যাঁ, ঠিক। তো এই দিকটা রাখা। আর অনেকেই কি করছেন যে নিজেকে সংযত রাখতে গিয়ে উল্টো নেশার কবলে পড়ে যাচ্ছেন। তো নেশার কবলে না পড়ে সে নাচ হোক, গান হোক, আর্ট হোক, কবিতা হোক, যে কোনো দিকে, যার কেউ লেখালেখি করতে পারেন, কেউ যার যেটা ভালো লাগে সৃজনশীল কাজ করা, এবং এটাই হচ্ছে সবচেয়ে সঠিক পথ। এবং এটা যদি আমরা না করতে পারি, আমাদের সমাজটা কিন্তু একেবারে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। এই ধ্বংসের মুখ থেকে আমাদের ফেরাতেই হবে। যদি না ফেরাতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম একটা বিরাট সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক। ওকে ম্যাডাম, খুব বেশি সময় নেই, আপনি কি মনে করেন এই বিষয়টা? আপনি টেকনোলজির কথা বলছিলেন,
আমি ওই প্রসঙ্গেই বলি, ম্যাডাম যেটা বলেছেন বা আমি আগেও বলেছি, ওই প্রসঙ্গে বলি যে দেখুন এখন বাড়িতে আমরা মহিলারা যারা থাকি, মানে কাজের কর্মের ফাঁকে ফুঁকে মানে বাইরে কাজ করছি তারপর বাড়িতে আসছি, এবং মোবাইলকে অনেকেই যে যেভাবে ইউজ করে মোবাইলকে, মোবাইলের ভালো দিক খারাপ দিক প্রত্যেকটা জিনিসেরই বিজ্ঞানের অভিশাপও আছে আশীর্বাদও আছে। তো আমি এই মোবাইল নিয়েও সাপোজ কোনো মহিলা বা এখন মোবাইল নিয়েও কিন্তু মানুষে 1-1.5 লাখ 2 লাখ টাকা রোজগার করছে বাড়িতে বসে, একদম ঠিক না? এটা খুব ইজি প্রসেস হয়ে গেছে। ভালো সৃষ্টিশীল কোনো কাজে কর্মে সে তার রান্না যদি প্যাশন থাকে কারো, সে রান্না দিয়ে করছে, ইউটিউবে গান গেয়ে করছে, বা বিভিন্ন ধরনের ঘর ডেকোরেশন জানার দেখার ইচ্ছে হলে মোবাইলে দেখার ভালো জিনিস প্রচুর রয়েছে এবং এগুলো করছে কেউ রিসার্চ করা যায়, হ্যাঁ রিসার্চ নিয়ে, এবং এগুলো করছে এবং এগুলো দিয়ে তারা অর্থ ইনকাম করছে, ঠিক না? সুতরাং আমি বাড়িতে বসেও এখন সুন্দরভাবে সময়টাকে আমি কাটাতে পারি, এবং নট অনলি দ্যাট আমি এটা রোজগারও করতে পারি আমার ফ্যামিলির সুবিধার জন্য। আমার ফ্যামিলি এবং আমার ছেলে মেয়ে যদি এই সবগুলোও দেখে বড় হয় যে আমার মা বাড়িতে বসে অবসর সময়টা এইভাবে সুন্দর করে একটা রোজগারের পথ করছে বা এই জিনিসটা করছে, তো ছেলে মেয়ে এগুলোও কিন্তু শেখে বাবা মার থেকে বা ছেলে মায়েদের থেকে, এই টেকনোলজিটাও ইউজ করতে শিখছে ভালোভাবে, ভালো দিক দিয়ে, এবং সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত আছে। এবং পাড়ায় বা এতে আপনার কোনো একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে, কালচারাল প্রোগ্রামে যাচ্ছে, মাও যাচ্ছে সঙ্গে, বাচ্চাও যাচ্ছে, বা বাচ্চাকে মা উৎসাহিত করছে, বা বাচ্চাকে মা শিখিয়ে দিচ্ছে যাও যাও তুমি এটা করো, বা লেখালেখি যেটা ম্যাডাম বললেন যে ভালো কিছু লেখো, বা বাচ্চা কোনো একটা কিছু লিখে আনলো, আমি থিম বলে দিলাম বাচ্চাকে যে এই থিমের উপরে তুমি 2 লাইন কিছু লিখে আনো, লিখে আনলো, আমি এবার কারেকশন করে দিলাম, আমি বুঝিয়ে দিলাম বাচ্চাটাকে, ওর লিটারেরি দিকটা ডেভেলপ করছে যে তুমি এখানে এই শব্দটা ব্যবহার না করে এই শব্দটা ব্যবহার করলে দেখো এটা আরো বেশি পরিস্ফুট হতো। তো এই ছোটবেলা থেকে যদি এইভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে নার্সিং করি, তো বাচ্চাদের ওই যে বললাম না অলস মস্তিষ্ক শয়তানের বাসা, ওই জায়গাটা হবে না। তো ও তো সবসময় সৃষ্টিশীল ক্রিয়াশীল একটা কাজের মধ্যে ভালো থাকবে, ভালো কাজে ওকে ওর মা বা ওর ফ্যামিলি ওকে ইনভলভ করে রাখবে, তো স্বাভাবিকভাবে সে তখন ভালো হবে। এই জন্য সমাজ গঠনে, যেটা আপনাদের টপিক, মূল টপিক, সমাজ গঠনে বা সুস্থ সামাজিক পারিবারিক গঠনে কিন্তু মায়েদের ভূমিকা আমরা যতই বলি অস্বীকার করা যাবে না, মায়েদের কিন্তু যথেষ্ট ভূমিকা আছে। বাবারা ট্র্যাডিশনালি অর্থ ইনকাম করে, মায়েরা কম করে, কিন্তু এখন মায়েরাও করছেন, সেটা অবশ্যই দায়িত্ব দুজনেরই আছে। কিন্তু যেহেতু বলা হচ্ছে যে এখনো আমাদের সমাজ ব্যবস্থায় মায়েদের সঙ্গে খুব ক্লোজ থাকে বাচ্চারা, ছোটবেলা থেকে মায়ের দিকে ঘেঁষে থাকে, ছেলে হোক বা মেয়ে হোক, একটা বয়সের পর সে নিজের বুঝের যখন হয় তখন সে বেছে নেয় যে বাবাকে বলবে না মাকে বলবে, মনে কথা বেশিরভাগ বলে, সেখানেও মাকেই বলা হয়। তাহলে মারই উচিত তাকে সেই সময়টাতে সঠিক পুষ্টিটা দেওয়া, একদম মরাল এডুকেশনের সঠিক পুষ্টি দেওয়ার দায়িত্ব মারই বেশি। শুধু খাবার খাদ্য না, মানসিক খাবার খাদ্যটাও তাকে দেওয়া। একদম, আমরা শুধু শরীরের খাবার খাদ্য খেয়ে শরীর বড় হয়ে যাচ্ছে না, মনেরও সুস্থ বিকাশের জন্য মানসিক খাবার জোগাড় দিতে হবে। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, 2 মিনিট সময়, 1 মিনিট দুজনকে দেবো। কি বার্তা দিতে চাইবেন সুস্থ সমাজ গঠনে? আমাদের আজকে যারা দর্শক বন্ধু যারা দেখছেন, অনেকে হয়তো ছোট আছে যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে, বা অনেকেই আছে পরেও দেখবে, বা অনেকেই যারা আছেন সিনিয়র সিটিজেনরা আছেন, এমনকি এমনও আছেন যারা হয়তো দাদু ঠাকুমা হয়ে গেছেন, ওনারা দেখছেন, ওনারাও কি করতে পারেন? আমাদের সুস্থ সমাজ গঠনে মায়েদের ভূমিকা নিয়ে কথা বলছিলাম, কি বার্তা দেবেন ছোট্ট করে ম্যাডাম বললেন? ম্যাডাম, সুস্থ সমাজ গঠনে আমি বলবো যে একই কথা বারবারই বলতে হয় যে পরিবারটাকে সুস্থভাবে তৈরি করা, কারণ একটা ফ্যামিলি যদি ঠিক হয় তবে এই সমাজটাও কিন্তু একটা পরিবারের মতো। এই সুস্থ সমাজ গঠনে পরিবার থেকে শুরু করতে হবে আমাদের, এবং পারিবারিক শিক্ষা এবং মায়ের শিক্ষা যখন ঠিকঠাক থাকবে তখনই আমরা একটা সুস্থ সমাজ গঠন করতে পারবো, এবং মায়ের দায়িত্ব নিয়ে এই সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। কারণ আমরা দেখেছি মায়েরা যখন এগিয়ে আসে যে কোনো কাজে, সেই কাজ কিন্তু একেবারে 100% ঠিকঠাক হয়। তাই আমি বলবো যে মায়ের দায়িত্ব মাকে পালন করতে হবে, এবং মা যদি সঠিক দায়িত্ব পালন করেন তবে আমরা একটি সুস্থ সমাজ গঠন করতে পারবো। ওকে, আমি খুব ছোট্ট করে যে কথাটা বলতে চাইছি, এখানে মা তো অবশ্যই থাকবেন, কিন্তু যদি ফ্যামিলিতে আরো কেউ থাকে, বিশেষ করে মাতৃস্থানীয় বা বড় দিদি, তো এখানে যারা মহিলারা আছেন, পরিবারের মধ্যে যে সমস্ত মহিলারা আছেন, প্রত্যেকটা মহিলাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিংও বাড়াতে হবে। একদম, দেখা যায় যে বাড়িতে যা আছে, হয়তো যা এরা একসাথে নেই, আশেপাশে আছে, কোথাও দূরে দূরে আছে, কোনো অকেশনাল একটা গ্যাদারিং হলো, ফ্যামিলি গ্যাদারিং হলো,
তখনও দেখা গেল এক যা আরেকজনের বিরুদ্ধে বলছে, বা এক যা আরেক যার ননদের বিরুদ্ধে বলছে, এইগুলোও কিন্তু বাচ্চারা মানে এটার মধ্যে আসক্ত হয়ে যায়, ঠিক না? তো সুতরাং মহিলারা নিজেদের যে পিএনপিসির ব্যাপারটা, এই পিএনপিসির ব্যাপারটা থেকে মহিলাদেরকে সরে আসতে হবে, বাচ্চাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে অন্যদের সম্পর্কে নিন্দা করাটা একদম বাচ্চাদের সামনে বলতে হবে না, কারণ আমি সাময়িক আনন্দ পেলেও এটা অন দ্য লং রান সেটা ক্ষতি করে। ঠিক, আমি বাচ্চাটার সামনে তার জেঠিমার নিন্দা করছি বা তার পিসিমার নিন্দা করছি, ও কিন্তু আলটিমেটলি ওকে মাই ডাকে, জেঠিমা ডাকে, পিসিমা ডাকে, ওর মা স্থানীয়। আমি একবারও ভাবছি না যে আমার বাচ্চাটাকে আমি কেন এটা এইভাবে করাপ্টেড, মানে করাপশনে সম্মান করতে পারবে না। সুতরাং মহিলারা যদি নিজেদের পারিবারিক রিলেশন গুলো খুব স্মুথ রাখে, এবং আমি বলবো একটা ফ্যামিলিতে যে মহিলারা আছেন, সে শাশুড়ি মা হোক বা জায়ে হোক বা ননদ ভাজ হোক বা যাই হোক, এরা যদি এদের রিলেশন গুলি খুব গুড রাখে, তাহলে ওই রিলেশনটাই আলটিমেটলি খুব ফাইনালি ভালো হয়, একদম। এবং ছেলে মেয়েদের মধ্যে খুব ভালো কাজ করে। ঠিক, খুব সুন্দর বলেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ মায়া ম্যাডাম আপনাকেও, অসংখ্য ধন্যবাদ প্রণালী ম্যাডাম আপনাকেও। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সমাজের এই ব্যাধিগুলো আমরা চেষ্টা করলে নির্মূল করতে পারি। আপনারা সময় দিয়ে আজ আলোচনা করলেন, অবশ্যই যারা দেখছেন বুঝবেন, হয়তো অনেকেই জানেন এই ব্যাপারগুলো, তবু নতুন করে ভাবতে হবে আমাদের, আর ভাবতে হবে কারণ আমাদের সমাজকে সুস্থ করতে হবে। অসংখ্য ধন্যবাদ দুজনকে। নমস্কার। দর্শক বন্ধুরা, বিশেষজ্ঞরা বলছেন নিজের সন্তানকে বুঝতে শিখতে হবে। দিন দিন সময় পাল্টাচ্ছে, নিজের অজান্তে সন্তানদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হচ্ছে অনেক পরিবারে। সন্তানের ভালো লাগা মন্দ লাগাকে গুরুত্ব দিতে হবে, সন্তানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে, পুঁথিগত শিক্ষার পাশাপাশি মূল্যবোধের শিক্ষা দিতে হবে। সবার নিন্দা করা নয়, সবাইকে ভালোবাসতে শেখান। শুধু ভালো থাকা নয়, ভালো রাখার শিক্ষা দিন। তবেই হয়তো একদিন আমাদের সমাজ আবার নেশামুক্ত হবে, অপরাধ মুক্ত হবে, সুস্থ সবল সমাজ গঠন হবে। তাই সমাজের সব খবরে চোখ রাখি আমরা, আর আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।